নমস্কার বন্ধুরা, আমি মিনময় ভক্ত। আজ আবারও চলে আসলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিনময়কে নিয়ে। আজকে যে টপিকের ওপর কথা বলবো সেটি হচ্ছে চলমান ঘটনাবলী বাংলাদেশে যা চলছে। আপনারা জানেন যে বাংলাদেশে অলরেডি সারা দেশব্যাপী ছাত্র আন্দোলন, চালাও পোড়াও সব কিছু চলছে। আন্দোলনটি হচ্ছে যে কোটা, বাংলাদেশে জবে যে কোটা সিস্টেম, সেই কোটা সিস্টেমের এগেনস্টে। দেখুন, এই কোটা সিস্টেমটি কিন্তু একদিন দুদিনের না, চলে আসছে অনেক বছর ধরে। এর মধ্যে একটা মেজরিটি চাঙ্ক, প্রায় 30% বাংলাদেশে সরকারি এবং বেসরকারি জবে ফিক্সড রাখা হয়েছে 30%, যারা ফ্রিডম ফাইটার এবং ফ্রিডম ফাইটারের সন্তান এবং এখন তাদের যারা নাতিপুতি তারা। তো ব্যাপার হচ্ছে, অনেক ফ্রিডম ফাইটারেরই কিন্তু সন্তান বা তাদের নাতিপুতি যাতেই বলবেন, যারা বাংলাদেশে থাকে না বা বাংলাদেশের বাইরে থাকে, তারা তো এটি নিচ্ছে না। তো যাই হোক, বাংলাদেশে যে যারা ফ্রিডম ফাইটার, যারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন তাদের এবং তাদের ছেলে মেয়ে বা তাদের নাতিপুতি যারা রয়েছেন তাদের জন্য, সেই সাথে রয়েছে 10% নারীদের জন্য রিজার্ভ, এবং আরও যারা ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট বা আরও যারা যারা পার্বত্য চট্টগ্রাম বা আশেপাশের জায়গায় যারা বসবাস করেন তাদেরও একটা কোটা রয়েছে, এবং কিছু রয়েছে জেলাভিত্তিক কোটা। আমি জানি না জেলাভিত্তিক কোটাটির কারণটা কি। শুরুতে হয়তো বা জেলাভিত্তিক কোটাটা রাখা হয়েছিল নর্থ বেঙ্গলের জেলাগুলো যারা বঞ্চিত, সাউথ বেঙ্গলের বা সেন্ট্রাল বাংলাদেশের ঢাকা আশেপাশের জেলাগুলোর থেকে যারা বঞ্চিত নর্থ বেঙ্গলে তাদের জন্য। কিন্তু এখন আক্ষরিক অর্থে জেলাভিত্তিক কোনো কোটা রাখার দরকার আছে কিনা সেটা আমার ঠিক বোধগম্য না। তো যাই হোক, কোটার বিষয়ে বলতে গিয়ে বলছি, বাংলাদেশের যে বর্তমান শাসক দল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দল, তারা কিন্তু 2018 সালে এই কোটাটি হঠাৎ করেই অবলুপ্ত করে দিয়েছিল, ডিমোনিশ করে দিয়েছিল। কিন্তু এটি হাইকোর্টে কি চ্যালেঞ্জ হয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, এবং পরবর্তীতে হাইকোর্ট কিন্তু সেটিকে বহাল রাখে এবং 2021 সালে রায় দেয়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে মুক্তিযোদ্ধাদের 30% বা পুরো কোটা সিস্টেমের ফরে, যেটির এগেনস্টে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে বাংলাদেশ গভর্নমেন্ট, হাসিনা গভর্নমেন্ট কিন্তু একটা অ্যাপিল করে, এবং যার শুনানি যত দূর সম্ভব মনে হচ্ছে আগামী মাসের মানে আগস্ট মাসের 7 তারিখে হতে চলেছে। তো এর মধ্যেই জুলাই মাসের 1-2 তারিখ থেকে, মানে ঈদের পরবর্তীতে যখন শান্ত বাংলাদেশ, সেই শান্ত বাংলাদেশকে হঠাৎ করে অশান্ত করার জন্য এই আন্দোলনটি প্রথমে শুরু হলো স্মল স্কেলে, তারপরে সেটি আস্তে আস্তে লার্জ স্কেলে হতে হতে এখন কি এমন একটি পরিণতি হয়েছে যে অলরেডি সরকারি হিসাব অনুযায়ী 105 থেকে 10 জন গতকালের খবর অনুযায়ী কিন্তু মারা গেছেন সমগ্র বাংলাদেশে পুলিশের গুলিতে। আহত এবং ক্রিটিক্যাল ইনজুরি প্রচুর লোকের আছে, এবং যা চলছে বাংলাদেশে, ইটস কাইন্ড অফ সিভিল ওয়ার আপনারা বলতে পারেন। তো যাই হোক, এটির সূত্রপাত হঠাৎ করে কেন হলো? হঠাৎ করে ঈদের পরবর্তীতে হঠাৎ করে জনগণ দেশের বাড়ি থেকে ঢাকামুখী হওয়ার পরে হঠাৎ করে কেন হলো? এবং আপনারা জানেন যে শেখ হাসিনা
ভারতের মোদি গভর্নমেন্ট তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মোদিজির শপথ গ্রহণ এসেছিলেন, এবং তার পরবর্তী 2 দিন 1 মাসের মধ্যে আবার তার একটা অফিসিয়াল ভিজিট হয়, এবং যেই ভিজিটে তিস্তা চুক্তি বিষয়ে অগ্রগতি হয়, সেই সাথে পদ্মা নদীর যে জল বন্টনের চুক্তি, যেটি 2025-এ সম্ভবত শেষ হতে যাচ্ছে, সেটার নবায়নেরও সমস্ত কিছু হয়। সেই সাথে ভারতীয় রেল, পণ্যবাহী এবং যাত্রীবাহী রেল কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের রুট ব্যবহার করে তারা যাবে ত্রিপুরা সহ যে 7 সিস্টার আছে বিভিন্ন জায়গায়, যাতে করে ভারতের এই সমস্ত জায়গায় পণ্যবাহী ট্রেন বা পণ্যবাহী ট্রাক নিতে যে সময়টি লাগে সেটি অনেক কম লাগবে। বাংলাদেশের ভেতর দিয়ে গেলে ম্যাক্সিমাম 10 থেকে 12 ঘন্টা, মানে প্রায় যেখানে 2 দিন সময় লেগে যায় সেখানে সেটিকে লেস দেন হাফ আ ডে নিয়ে আসা যাবে। তো এটি নিয়েও কিন্তু একটা বিরোধ হচ্ছিল যে শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছে, দিস অ্যান্ড দ্যাট চললো, এবং তার পরবর্তীতে সেটি শেষ না হতে হতেই এই জিনিসটি হলো। এবং এতে একটু ঘি বলতে গেলে ঢেলে দিয়েছেন শেখ হাসিনার একটি বক্তব্য। তিনি চীন সফর শেষে বাংলাদেশে ফিরে আসার পরে তিনি সাংবাদিক সম্মেলনে, তখন অলরেডি এই স্টুডেন্ট মুভমেন্টটি শুরু হয়ে গেছে, এবং তখন তিনি একটি কথা বলেছিলেন। সেই কথাটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতনিদের জব দেব নাকি রাজাকারদের দেব। তো কথাটি তিনি যেই প্রসঙ্গে বলেছেন, কিন্তু তার ব্যাখ্যাটি হচ্ছে ডিফারেন্টলি। তো শেখ হাসিনার সেই সময়ের বক্তব্য এবং বাংলাদেশে এখন যে ঘটে চলছে তার একটু ঝলক দেখে নিই, তারপরে আমি আসছি আবার ভিডিওতে। দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই, এবং তখন এক পর্যায়ে বলি যে ঠিক আছে কোটা বাদই দিলাম। আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয়। পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন, সংরক্ষিত আসন, যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে। তো নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন? যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল তার মধ্যে অনেক মেয়েরাও ছিল। নারী কোটা চাই না, যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাওটা চাকরি তো পেত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যদি আপনি দেখেন, সব এলাকা তো সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায়ও আছে, আর কোনো কোনো এলাকা, সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না? তো সেই অধিকারের কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা। আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি, বা প্রশাসন বা কোথাও। মুক্তিযোদ্ধারা খুব ধরলো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা একটা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশ চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে,
বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক। না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। গোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল, যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে, যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। তো দেখলেন বন্ধুরা যে কিভাবে জ্বালাও পোড়াও হচ্ছে, মেট্রো স্টেশন, জাতীয় সম্পদ ধ্বংস করছে। আমি জানি না এটা কোন জাতীয় স্টুডেন্ট মুভমেন্ট চলছে। এটা আদৌ কোটার জন্য হচ্ছে, না এর সাথে অন্য কিছু স্বার্থ আছে? যতদূর আমার অ্যানালিসিস বলছে এবং আমার যতটুকু ইন্টারনেট ঘেঁটে বুঝতে পারলাম, এর পেছনে বহির্বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বার্থ আছে। প্রথমে বলি, বেশ কিছুদিন আগে শেখ হাসিনাকে আমেরিকার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে বাংলাদেশের দক্ষিণে যে একটি দ্বীপ আছে, সেন্ট মার্টিন দ্বীপ, সেখানে আমেরিকা একটি তাদের বেস তৈরি করতে চায়, যেটি শেখ হাসিনা যোগ্য বঙ্গবন্ধুর কন্যা হিসাবে ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছে, যে আমেরিকা বা কোনো দেশের কোনো বেস বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌম দেশে তিনি বা বাংলাদেশের 16 বা 18 কোটি জনসংখ্যা মেনে নেবেন না। সেই 18 কোটির প্রতিনিধি হিসাবে শেখ হাসিনা ডাইরেক্ট রিজেকশন করেছে। এবং তাতে কিন্তু দেখুন, জিও পলিটিক্যাল অবস্থাটি দেখুন। এবার বাইডেন তার দ্বিতীয় টার্মে আসতে গেলে তাকে কিছু না কিছু এমন কিছু করতে হবে, কোথাও ডিস্টেবিলাইজেশন বহির্বিশ্বে বা কোনো না কোনো কিছু করে তাকে জেতার চেষ্টা করতে হবে। কারণ আমেরিকার মধ্যে বাইডেনের যে নাম্বার, ডেমোক্রেটের মধ্যেও কিন্তু বিলো 50%, যারা ডেমোক্রেট রেজিস্টার্ড ভোটার বা ডেমোক্রেট মাইন্ডেড যারা, তাদের মধ্যে। সো আমেরিকার এখানে তো একটা বিশাল আছে। সেই সাথে মিডল ইস্টের একটা টাকা পাকিস্তানের হাত ঘুরে আসছে,
পাকিস্তানের আইএসআই এর যোগসাযোগ আছে তো বটেই, এবং এই যে আন্দোলনকারী তাদের মধ্যেও এরা মিশে আছে কিনা এটাও একটু দেখতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিএনপি এবং জামাত গোষ্ঠী, শিবির গোষ্ঠী তো এর সাথে যুক্ত আছেই, দেয়ার ইজ নো ডিনায়াল, কারণ গভর্নমেন্টকে কোনো কিছু না পেরে ডিস্টেবিলাইজ করার জন্য এটি তো থাকে। সর্বশেষ যেটি আমি মনে করছি সেটি হচ্ছে এখানে চীনেরও ইন্ধন আছে। কেন আছে? যে বাংলাদেশে যদি কোনোভাবে চীন আমেরিকা কোনো না কোনোভাবে পট পরিবর্তন করতে পারে, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না, সেই প্রো পাকিস্তানি গ্রুপটাকে যদি সক্রিয় করতে পারে এবং শেখ হাসিনাকে যদি ক্ষমতাচ্যুত করা যায়, পাওয়ার থেকে স্টেপ ডাউন করানো যায়, তাহলে চীনের কিন্তু একটা আগ্রাসী মনোভাব এবং সেখানে কিন্তু একটি ঔপনিবেশের বাতাবরণ তৈরি হবে। দেখুন, বাংলাদেশে করাপশানটি এমনভাবে জায়গায় চলে গেছে যে বাংলাদেশে ইটস ভেরি ইজি যে কোনো মানুষকে কেনা যায়। সেই সাথে চীনের আরও যে এখানে নজরদারি আছে, সো দ্যাট চীন যদিও বাংলাদেশে তাদের ঘাঁটি গাড়তে পারে, সরাসরি সামরিক ঘাঁটি না হলেও যে ইকোনমিক্যালি চীন কী করে, যে সাহায্য দেখিয়ে একটা লোনের মধ্যে নিয়ে এসে সেখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন চীন চালায়, যেটি বিভিন্ন দেশে চীন করে আসছে। তো সেটি যদি চীন করতে পারে, আমাদের পশ্চিমবঙ্গে তো একটা বলতে গেলে যে একটা শাসক আছে, তারা তো নিজেদের ভোট ছাড়া, নিজেদের ক্ষমতায় থাকা ছাড়া কিচ্ছু জানে না। সো ন্যাশনাল সিকিউরিটি ইন্টিগ্রিটির কোনো ব্যাপারই নেই। তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ইনফিল্ট্রেশন যেরকম আরও বাড়বে এবং মানে আরও ডিস্টেবিলাইজেশন হবে। সেই সাথে এই যে 7 সিস্টার আছে, আপনারা জানেন সেখানে যদিও মোদি গভর্নমেন্ট আসার পরে অনেকটা স্টেবিলিটি হয়েছে, তারপরেও ইতস্তত বিক্ষিপ্তভাবে মণিপুরে কমিউনাল কাস্ট, আমি বলবো যে ডিফারেন্ট জনগোষ্ঠীর মধ্যে যে ক্লাশ, এরকম যদি বেশ কিছু ঘটাতে পারে, মানে কোনো না কোনোভাবে ভারতকে ক্ষতিগ্রস্ত করা, মোদি গভর্নমেন্টকে বিব্রত করা, এটি তো তারা চাইবেই। যে কারণ এইবার ইলেকশনে চীন কিন্তু তলে তলে ভারতের অপোজিশন অনেকগুলো পার্টিকেই কিন্তু অনেক পয়সা দিয়েছে। সো চীন যে চাইবে যে ভারতে কোনো না কোনো মতে তাদের মতের কেউ আসুক, এটি চাইবে। আমি কেন চীনের কথাটা হঠাৎ করে জোর সহকারে বলছি, গতকাল আমি দেখলাম কলকাতায় বাংলাদেশি এমবেসির সামনে সিপিএম এবং বাম যে ছাত্র, সেই ছাত্র বিভিন্ন উইংয়ের বিশাল প্রোটেস্ট। কি প্রোটেস্ট একটু এক ঝলক দেখে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, দেখলেন যে আরেক দেশের ঝামেলা, সেখানে ওয়েস্ট বেঙ্গলের যাদের মানে 5% ভোট নেই, তারাও ফোকরদালারি মারছে এবং বাংলাদেশ এম্বাসিতে সামনে গিয়ে জ্বালাও পোড়াও ভাব, প্রতিবাদ, মানে যা তা বিশাল ব্যাপার, হোমরা চোমরা। আমার বক্তব্য হচ্ছে, এই যে লেফটিস্ট,
এরা কোথায় ছিল যে 2021-এ যখন বাংলাদেশে দুর্গাপূজার সময় হিন্দুদেরকে মারা হলো, হিন্দু মন্দিরগুলোকে ধ্বংস করা হলো? কোথায় ছিলেন? কোথায় ছিল তাদের মোমবাতি মিছিল? কোথায় ছিল তাদের এই প্রোটেস্ট? এই যে লেফটিস্ট ইডিয়েটগুলো, যারা একটু কথায় কথায় ইংলিশ বলায় আর যত রকমের মানে দূর মানে যত রকমের খারাপ কাজগুলো করে যায়, হ্যাঁ, সে সমাজে মানে নেশা করা থেকে শুরু করে মানে আমি বলতে চাইছি না যে অবাধ মেলামেশা, অবাধ, যেটি আমাদের ভারতবর্ষের বা আমাদের বাঙালি কালচারে শোভনীয় নয়, সেই সমস্ত করে অভ্যস্ত। আর অ্যান্টি ইন্ডিয়া বা ইন্ডিয়ার এগেনস্টে এটি তো ছেড়েই দিলাম, এটি তো এখন জলভাত হয়ে গেছে। যারা ইন্ডিয়ার ফরে কথা বলে তারাই হয়ে যায় কমিউনাল, তারাই হয়ে যায়, যারা ইন্ডিয়া এবং হিন্দুত্ব বা হিন্দুদের ফরে কথা বলে তারা হয়ে যায় কমিউনাল। আর ওরেসি ব্রাদার্স বা মমতার মতো মুসলিম তোষণকারী বা কংগ্রেসের মতো মুসলিম তোষণকারী তারা হয়ে যায় সেকুলার। সিপিএমের মতো, সিপিএমের আমলে মরিচ ছাপিয়ে এগুলো যে হলো, আনন্দমার্গীদের মারা হলো, সাধুদের মারা হলো, এগুলো কিছুই না। তো তারা সেকুলার। আর তাদের কাছ থেকে আমাদের মতো লোক যারা প্রো ইন্ডিয়ান, প্রো আমেরিকান বা যুক্তিসঙ্গতভাবে, অবশ্যই অ্যাজ আ হিন্দু আমি আমার হিন্দু কমিউনিটিকে সাপোর্ট করব না তো কি বাইরের করবে? আমি আমার বাংলাদেশের হিন্দু ভাই বোনেদের মৃত্যু বা হিন্দু ভাই বোনেদের সহায় সম্পত্তি লুণ্ঠনের এগেনস্টে কথা বলবো না তো কি বাইরের লোক বলবে? এটি স্বাভাবিক, এটি হওয়া উচিত। এর জন্য আমি নিজের কোনো কৃতজ্ঞ মানে নিজেকে খুব বড় বলে জাহির করছি না, বাট এটি অবশ্যই আমার করা উচিত। কিন্তু এটি না করে আমি হঠাৎ করে বাংলাদেশের ছাত্র দরদি হয়ে গেলাম, হ্যাঁ, এই দোগলাপনাগুলো আর বেশি দিন এখন তো টেকেই না। তার জন্যই তাদের ভোট দেখুন, সিপিএম তো অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে দাঁড়াচ্ছে কংগ্রেসের সাথে করে ভোট কাটুয়া হিসাবে, যাতে কোনো না কোনোভাবে টিএমসিকে জিতিয়ে দেওয়া যায় এবং তার ফল স্বরূপ তারা কিছু কি বলবো আন্ডার দ্য টেবিল পয়সা এবং অন্যান্য জিনিস সুবিধা পাবে এবং সেই সাথে তৃণমূলকে পাওয়ারে নিয়ে আসা। কারণ বিজেপি যদি পাওয়ারে আসে তাদের এই লম্ফচম্পগুলো তো টিকবে না। কারণ তারা যে বাংলার যে ক্ষতিটা করে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে ক্ষতিটা করে দিয়েছে, তা কখনোই মানে কয়েকটা জেনারেশনকে পিছিয়ে দিয়েছে। আর তারপরে তারা যেখানে রেখে গেছিলো সেই জায়গাটাতে কফিনে শেষ নীল বা পেরেকটি তো মমতা, আমাদের দিদিরা কথা কি বলবো, তিনি তো করেই যাচ্ছেন। তো যাই হোক, বাংলাদেশের দিকে আমাদের দৃষ্টি থাকবে এবং আমি মনে করি, দেখুন, আদালতে বিচারাধীন একটি বিষয় এবং শেখ হাসিনা খুব ভালোভাবেই বলেছেন যে আমরা চাইছি যে এটির খুব দ্রুত সমাধান হোক। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের হয়তো বা অলরেডি কেভিয়েট ফাইল করে এই যে 7 তারিখের যে রায় বা সেই ভার্ডিক্ট যাই হতে সেটিকে আগিয়ে আনার জন্য রিকোয়েস্ট করবেন। বাট এইগুলো তো, কারণ একটা দেশের বা একটা জাতির তাদের সংবিধানটাকে কিন্তু রেসপেক্ট করা উচিত। সেই সংবিধানে অনেক কিছু ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, অনেক কিছু আমার পছন্দ নাও হতে পারে, আবার পছন্দ হতেও পারে। কিন্তু একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, সে যতই কোয়েশ্চেনেবল ইলেকশন হোক বা যাই হোক, আমি সেই তর্কে আসছি না, কিন্তু একটা তো কনস্টিটিউশন আছে এবং সেই কনস্টিটিউশনের কিছু বাইন্ডিংস, কিছু বাধ্যবাধকতা রয়েছে এবং অ্যাজ আ সিটিজেন আমাদের সবারই কিন্তু দায়িত্ব, ন্যাশনাল ডিউটি অ্যান্ড অব্লিগেশন যে টু ওবে দ্য কনস্টিটিউশন। সো কনস্টিটিউশনে সুপ্রিম কোর্টে যেই ভার্ডিক্টের জন্য রয়েছে বা বিচারাধীন রয়েছে, সেটি যতক্ষণ না আসছে ততক্ষণ এরকম জ্বালাও পোড়াওটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমি জানি না বিদেশি যতই মদত থাকুক বা বাইরের যতই মদত থাকুক, কেন ছাত্ররা এরকমভাবে, এবং তারা যে এই যে ন্যাশনাল
যে যে সম্পদ, এই 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 যে জাতীয় সম্পদ, এই সম্পদগুলো যে ধ্বংস করা, সে পুলিশের ট্রাকই হোক, পুলিশের গাড়িই হোক, বা গভর্নমেন্ট বাস হোক, বা মেট্রো রেল হোক, এই যে ধ্বংস, এগুলো করে লাভ কি? বাংলাদেশের মতো একটি গরিব দেশ যেটি চেষ্টা করছে উঠতে, আন্ডার ডেভেলপিং কান্ট্রি চেষ্টা করছে, এবং উন্নতি যে হয়নি সেটি না। ইয়েস, দেয়ার ইজ আ হিউজ করাপশন। আমি বলছি আওয়ামী লীগ এবং হাসিনা হয়তো বা পার্সোনালি করাপ্টেড নয়, কিন্তু করাপশন হাসিনা কিন্তু কন্ট্রোল করতে পারেনি, দেয়ার ইজ নো ডিনায়াল। বাট তারপরেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই এত করাপশন থাকা সত্ত্বেও, যেখানে বাংলাদেশের এক এক্স আইজির হাজার হাজার কোটি টাকার সম্পত্তির দুদক বা ন্যাশনাল ইনভেস্টিগেশন যে এজেন্সি আছে তারা বের করেছে, তো সেখানে আপনারা বুঝতে পারছেন যে কোথায় করাপশানটি চলে গেছে। সেই দেশে একটা ইকোনমিক্যাল গ্রোথ বা হওয়াটা কিন্তু মুখের কথা না, এবং রাস্তাঘাট অনেক কিছুর উন্নতি কিন্তু হয়েছে, তো সেটা অনস্বীকার্য না। তো সেই জিনিসগুলো ধ্বংস করে লাভটা কি? এটি কি ছিল বাংলাদেশের 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা বা 30 লক্ষ লোক যারা শহীদ হয়েছিল, তাদের রক্তের দাম, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ হয়েছে? আজকে যারা আন্দোলন করছে তাদেরকে শেখ হাসিনা রাজাকার বলেনি, বা তাদের মা বাবাকেও রাজাকার বলেনি। বলতে চাচ্ছে বাংলাদেশে তো এটি তো সত্য কথা যে এখনও এক শ্রেণী প্রো পাকিস্তান বা রাজাকাররা রয়েছে। আমি দেখুন রাজাকার এবং তাদের সাথে প্রো পাকিস্তান অলওয়েজ জুড়ি। কেন জুড়ি? যে পাকিস্তানের দোসর বাংলাদেশে রয়েছে, এবং অ্যান্টি ইন্ডিয়ানও একটা গ্রুপ রয়েছে। তো এই যে যারা ইতিহাসটাকে মানছে না, তারা যদি জ্বালাও পোড়াও করে, এবং তাদেরকে একটা সভ্য সমাজে একটা মুক্তিযুদ্ধ ফ্যামিলির কোনো শরিক হিসাবে আমি বলছি যে আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না যে বাংলাদেশের ক্ষমতায় কোনো রাজাকার বসুক। আমার সাথে ডিফারেন্স থাকতে পারে, আমার সাথে অনেক মুক্তিযুদ্ধের ডিফারেন্স থাকতে পারে, আমার সাথে অনেক আওয়ামী লীগের লিডারদের ডিফারেন্স থাকতে পারে, তাদের নীতি নির্ধারণের সাথে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ইন সাম এক্সটেন্ট when there is a national integrity, আমি বারবার এটিকে বলছি, যেখানে বাংলাদেশের ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্টের বিষয়, সেই ক্ষেত্রে আমি কখনোই আমি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সাথে হাত মেলাতে পারবো না, বা তাদের মতে সায় দিতে পারবো না, এবং দেওয়া উচিতও নয়। কোনো বাংলাদেশের যোগ্য বাংলাদেশিদের বা বাংলাদেশের মনোভাবাপন্নীদের, বাংলাদেশের ফরের লোকদের কারোরই উচিত নয় যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সাথে হাত মেলানো, বা তাদের সাথে হায়ে হাঁ নায়ে না মেলানো। সরি, এটি করা উচিত না, এবং তার জন্য শেখ হাসিনা যা বলেছেন আমি বলবো যথেষ্ট ঠিক বলেছেন। তবে গভর্নমেন্টের বেশ কিছু অ্যাক্টিভিটিস যেটি এই আন্দোলনের ক্ষেত্রে আমি দেখেছি, সেটি কিন্তু গভর্নমেন্টের ঠিক যথাযথভাবে করেনি। আমি বুঝতে পারছি না যে বাংলাদেশের পুলিশ, র্যাব বা এখন মিলিটারি নামিয়েছে, যে তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের যারা হায়েস্ট পজিশনে রয়েছেন, তারা কিভাবে ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করেন। যেরকম ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি, এই যে বাংলাদেশে আমি বললাম 105 থেকে 10 জন ছাত্র মারা গেছে, তার মধ্যে আমি দেখছিলাম গতকাল বা তার আগের দিনের নিউজে যে বেশ কয়েকটি লাশ তাদের কফিনবন্দি করে তাদেরকে নিয়ে মিছিল করছে এক শ্রেণী, এবং সেই লাশগুলো রাস্তার মধ্যে রেখে, সেই কফিনগুলো রাস্তার মধ্যে রেখে নামাজে জানাজা পড়ছে। এইগুলো কিন্তু কখনোই অ্যাজ আ গভর্নমেন্ট, আমি বারবার বলছি, আমি জানি না শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি আদৌ আমার মতো একটি ছোট্ট ইউটিউবারের এই ভিডিও দেখবেন কিনা, বাট তারপর আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের বা যারাই শুনছেন তারা, বা আওয়ামী লীগের কোনো লিডার বা তাদের ছেলে মেয়ে যদি আমার চ্যানেলের থেকে আমার ভিডিওটি দেখেন, অ্যাটলিস্ট এই মেসেজটা পাস করুন, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু রুল ইয়োর কান্ট্রি।
আপনি যখন হাইয়েস্ট পাওয়ারে রয়েছেন, আপনার যেরকম দৃঢ়তা রয়েছে, দেয়ার ইজ নো ডিনায়াল যে শেখ হাসিনা যথেষ্ট প্রিন্সিপাল ওরিয়েন্টেড অ্যান্ড যথেষ্ট সাহসী মনোভাবাবিনী, এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা। কাজেই তার কাছ থেকে আমি আরও দৃঢ়তা আশা করছি। এই সমস্ত ফাইজলামি কিন্তু যে লাশ নিয়ে মিছিল, এগুলো কখনোই টলারেট করবেন না। এগুলো অঙ্কুরে বিনষ্ট করুন। এইটি যতক্ষণ না করতে পারবেন, কখনোই ল অ্যান্ড অর্ডারের শিথিলতা দেওয়া উচিত না। কারণ আপনাকে বুঝতে হবে যে বহির্বিশ্বের এগেনস্ট বাংলাদেশ শক্তি বা আশেপাশে আপনার যারা মিত্র শক্তি, তাদের যারা শত্রু, তাদেরও কিন্তু আপনি চক্ষুশূল হয়েছেন। এই পাকিস্তান, চীন যারা ভারতের শত্রু, তাদেরও কিন্তু আপনি শত্রু হয়েছেন। কাজেই আপনি কোনো মতেই উচিত না আপনাকে এই যে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলের ক্ষেত্রে অনেক সূক্ষ্ম বুদ্ধিতে কাজ করা। তো যাই হোক, আমি আশা রাখব যে বাংলাদেশে এই যে ঘটনার খুব শীঘ্রই অবসান ঘটুক, এবং ছাত্রদের উদ্দেশ্যে দেখুন, আমরাও এক সময় ছাত্র ছিলাম, আমরাও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, কি বাংলাদেশে বা অন্য কোনো জায়গায়, ইন্ডিয়ায় বা অন্য কোনো বহির্বিশ্বে কোনো জায়গায় আমরাও কিন্তু ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। কিন্তু আমি কখনোই এই চালাও পোড়াও, কখনোই ডিস্ট্রাকটিভ সাইটটা কখনোই স্টুডেন্ট মুভমেন্টের পার্ট হতে পারে না। হ্যাঁ, কখন হতে পারে, যেরকম আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্টুডেন্টরা ঝাঁপিয়ে পড়েছিল, সেক্ষেত্রে মেনে নেওয়া যায়। বাট নিজের দেশে, নিজের সার্বভৌম দেশে কেন জিনিসপত্র নষ্ট করবে? এটি তো তোমার আমারই ভোগের জন্য, তাই নাকি? এটি তো জনসাধারণের করের পয়সায়। তো একে ধ্বংস করে লাভটা কি? এতে কি রাইট আসবে? আসবে না। আর ওয়েট করো। তোমাদের উদ্দেশ্যে, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, দেখো আজকে তোমাদের এই 18, 19, 20 বছর, 20, 22 বছর বা 23 বছরের যারা রাস্তায়, 23, 24 বছরের যারা রাস্তায় আন্দোলন করছে, তোমাদের মতো আমারও ছেলে বা মেয়ে আছে, ঠিক আছে? আমি একজন বাবা হিসাবে আমি তোমাদের কাছে অনুরোধ করব, সহিংসতে ছেড়ে দাও, সহিংস ছেড়ে দিয়ে তোমাদের যে যোগ্য দাবি, সেই দাবিটি প্রকাশ করো। আমরা সবাই আছি অবশ্যই। 56% কোটা, আমি সব মিলিয়ে বলছি, এটি কিন্তু অলসো অ্যাকসেপ্টেবল না। আমি সেটিও বলছি, একটা সভ্য দেশে হ্যাঁ, কোটা থাকতেই পারে। লো লেভেল সোসাইটির যারা, তাদেরকে আপলিফটের জন্য থাকতেই পারে। সেখানে কিভাবে কোন কান্ট্রিতে কোন জাতীয় কোটার দরকার, সেটি সেখানকার পলিটিক্যাল পার্টিরাই, ইলেক্টেড পলিটিক্যাল পার্টি তারাই ডিসিশান নেক, বা কোর্টে যেখানে এখনও পেন্ডিং আছে, কোর্টের উপরেই আমাদের আস্থা রাখা উচিত, তাই নয় কি? কাজেই আমি আর ভিডিওটিকে বাড়াচ্ছি না। আমার অনুরোধ থাকবে, খুব তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসুক। ইয়াং ব্লাড যেন আর না ক্ষয় হয়। ইয়াং পিপলদের এরকম মৃত্যু মিছিল কারোরই কাম্য নয়, কোনো সভ্য দেশেই কাম্য নয়। কারণ দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই যে 105 জন বা 110 জন যে স্টুডেন্ট বা ইয়াং পিপল যে মারা গেল, এদের সবারই মা, বাবা, কি ভাই, বোন বা স্ত্রী, সন্তান এরা রয়েছে। এরা তো হারালো তাদের প্রিয়জনদের। তো কি লাভ হবে? এই তরতাজা প্রাণ কি ফিরে আসবে? আসবে না। তাহলে কেন, কি দরকার আছে? আন্দোলন কি হিংসা ছাড়া হতে পারে না? অবশ্যই হতে পারে। তোমাদের দাবি, ছাত্রদের দাবি কি প্রধানমন্ত্রী শুনবে না? করে দেখো না, শোনে কি না। যদি না শোনে, শেখ হাসিনার এগেনস্টে আমরা বাইরে থেকে কথা বলবো, কেন বলবো না? কেউ যদি ভুল করে থাকে, গণতন্ত্রে এটাই তো বিউটি, যে আমারও রাইট আছে, কিছু না কিছু হলেও আমি বলতে পারি। আমি আমার গণতান্ত্রিক অধিকারের কারণে আমিও বলতে পারি। তো সেই দিকে আমাদের সবার নিষ্ঠা থাকা উচিত, সেদিকে সবার আমাদেরকে রেসপেক্ট রাখা উচিত। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর ভিডিওটি
ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সঙ্গে মিনময়ের সাথে থাকুন। আশা করি আবারও দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। আর চোখ রাখবো অবশ্যই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে। সবাই ভালো থাকুন। নমস্কার।